দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আছে অসহায় এই বোনটি, ওনার নাম হলো রুমা। তো ওনার জীবনের সত্য ঘটনা, বাস্তব গল্পগুলোই আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এবং শোনানোর চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তো আপু, আপনার জীবনটা কিভাবে শুরু হয় সেই গল্পটা যদি একটু বলতেন। আসলে জীবনটা শুরু হওয়ার আগেই তো শেষ হয়ে গেল। শুরুর গল্পটা আমরা একটু শুনি, আপনার কিভাবে বিয়ে হলো। কীভাবে বিয়ে হলো? যে বিয়ে করছে আমাকে তাই আমার আব্বার আপন খালাতো বোনের ছেলে। জি তারপরে মানে আমার দেখছে, আমরা ঢাকা থাকতাম, তো রোজ আমার দাদি অসুস্থ ছিল দেখে আমরা সবাই দেশে চলে গেছি দাদির কাছে থাকার জন্য। পরে ও আমার দেখছে, দেখার মাধ্যমে প্রস্তাব দিছে। ওর বাপ মাকে বলছে যে মা ওই আমার আব্বার নাম বলছে যে আমি তার মেয়ের বিয়ে করব। কিন্তু ওর বাপ মা প্রথমে রাজি হয়নি, মানে আমাকে দেখেনি, না দেখেই মানে রাজি হয়নি। পরে এরকম করতে করতে অনেক দিন চলছে। পরে বলছে, আমার আব্বা বলছে না, যে জায়গায় আমার বোনই নেবে না, তাহলে আমি ওই জায়গায় মেয়ে দেবো না। বাস ওই রকমের সব কিছু বাদ। পরবর্তীতে আমার আম্মুর একটা অপারেশন হলো, ওই জায়গায় আমরা মেডিকেলে রয়েছি। ওই জায়গায় গেছে দেখতে, আমার আম্মুরে দেখে দুইজন লোক ঠিক করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার মা মেডিকেলের সময় আমার আব্বু ছিল বাড়িতে। ওই জায়গা থেকে ওই দুইজন লোক তারা আমার আব্বুকে সম্মান করে, আবার আমার আব্বু তাকে সম্মান করে নেই। বলে পরে আমার মায়ের নাম ধরে বললো যে রিনা, আমি তোর মেরে নিয়ে একটু বাইরে যাব। কই যাবা? মামা কই ডাকে। কই যাবা? কয় যাই একটু চা খাইয়াই, এই বললে তারপর সেই দুইজন লোক আর আমার হাজব্যান্ড এই গেছে। আমাকে বলে কি বোরকা পরো, আমি কই যাবো? কয় চলো চা খাই আসি। এই কই আমার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমার কাজী অফিসে নিল। নেওয়ার পর ওই জায়গায় আমার করলো, কাবিন করলো। আমি মানে হতাশ হয়ে গেছি যে আমার বিয়ে কীভাবে হইবে? আমার বাপের কিছু না থাকুক, তা তো 10 জনে জানবে। কিন্তু ও করলো, কাবিন করলো। মানে এর ভিতরে অন্য একটা ছেলে আমাকে দেখতে আসছে, আর অন্য অন্য জায়গায় আরও ভালো ভালোই। আমার মামা একটা সরকারি চাকরি করে, বলছে যে মেয়ে বিয়ে দেবো, চাকরি দিয়ে দেবো। ওই ছেলেরা আসে আর ওই জায়গায় দাঁড়াই থেকে, মানে ওদের বাজার আমাদের বাজার এক জায়গায়। তাই বাজারের থেকে একটা লোক গেলে মানে কোথায় যাবে ঠিকানা জানতে চায়, পরে ও ভাঙ্গানি দিয়ে দেয় যে না, ওই মেয়ের সাথে আমার সম্পর্ক আছে, ওই মেয়ের বিয়ে দিতে পারবে না। এরকম কথা তো হয়ে গেছে। পরে ওই যে মার অপারেশন হলো, ওই জায়গায় ও নিয়ে আমার কাবিন করলো। আমি আইসে মেডিকেলে চুপটি করে শুয়ে রয়েছি। মা কয় কী হয়েছে, কী হয়েছে? কান্দন নিছি। মা এরকম রয় আমার নিয়ে কাবিন করছে। কত টাকা কাবিন করছে? 50,000 টাকা। মায়ের মাথায় হাত দিছি যে কী অবস্থা। পরে মায়ে বলছে যে বসির, তুই এটা কী করলি নিয়া? কয় কী হয়েছে? আমি আপনার মেয়ের নিয়ে সংসার সারা জীবন করবো, আর আমার বাপ মার নাম মেনে নিলে আমি দরকার পড়লে কুলা চালন বিক্রি করে খাওয়াবো, তবু আপনার মেয়ের আমি নিলাম, এই পর্যন্ত, আর কোনো কথা বলবেন না। বাচ্চা ভেবে চলছে। পরে 1 বছর এরকম রয়েছে। পরবর্তী তার বাপ মা আমার দেখছে, দেখে মানে এত সুন্দর মেয়ে, তাহলে আমরা তো না দেখে করছি, তাই ঠিক আছে। ও আমার আব্বুর নাম বলে অমুকের ছালামের মেয়ে, তা আমারও তো মেয়ে, এটা তো পর কেউ না। পরে ঠিক আছে হইলো, নিয়ে গেল। ভালোই 8 বছর পুরো সংসার আমরা করলাম। পরে আমার ছেলে আসলো। আসার পর ছেলের সিজার হয়েছে। ওই জায়গায় আমার ভাসুরে আমার টাকা পয়সা মোটামুটি দিয়ে আমার সিজার করাইলো। মানে খুব ভালোই আমরা সংসার করছি, এই পর্যন্ত সংসারটা ভালোই টিকছে। পরবর্তীতে যে আমি দেশে গেছি কোরবানির দিন, আমার ফুফতো ননদ হয়, ওর হাজব্যান্ড মারা গেছে। একটা বাচ্চা মানে গর্ভে 6 মাসের রাইখা মারা গেছে। তারপর ওই যে বাচ্চা হয়েছে 6 মাসের কালে আমাদের কোরবানিতে আমাদের বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে আসছে। আসার পর বলল যে আমার দেখে নেই। পরে বলছে এত সুন্দর বউ আর এত সুন্দর বাচ্চা কার মামি? বলে বলছে কি যে বশিরের বউ, বশিরের ছেলে। পরে ভালোই তো দেখি নেই, কবে কোন জায়গায় বিয়ে করছে সবটা বলছে। পরে ওই মহিলার আমি নিজের হাতে খাওয়াইছি, ওই বাচ্চার আদর যত্ন করছি। পরে ওই বড় বাচ্চা মানে আমার ছেলের চেয়ে আরও 2 বছরের বড় হবে। পরে বলছে কি ভাইয়া, আমার ছেলেটা যদি কোনো জায়গায় একটু নিয়ে দিতে পারতা তাইলে আমি একটু ভালো থাকতাম। তারপর আমি বলছি কি দেখো তো এতিম, তাইলে আমরা যদি একটা এতিম পাইলে আমগুলো আল্লাহ ভালো রাখবে। তো এর ভিতরে আমার হাজব্যান্ডে ড্রাইভারিং চাকরি করে, মালিকটা খুব ভালো। ও আবার বলছে কি যে একটা বাচ্চা যদি আইনে দিতে পারো তাইলে একটু ভালো হইবে। তাহলে আমি বলছি তো তোমার স্যার ম্যাডাম তো বাচ্চা একটা চাইছে, আর ও তো আমাদের আত্মীয়, তাহলে ওরা নিয়ে দাও, বড় হইবে, ড্রাইভারিং শিখিয়ে দেবা, ওর বাপ মায়ের আর বোনেরও দেখবে, আর বাপ নাই তাই কিছে। বাচ্চা এই করে আমি ওরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর ওরা থাকতো ওই ননদের কাছে। পরে বলছে ভাইয়া আমি যদি তোমার বাচ্চা দেই তাহলে ওর ফুপুর কাছে জানতে হইবে। তা ঠিক আছে, ফুপুর নাম্বার দে। ফুপুর নাম্বার দিয়ে এই যোগাযোগ করে, কিন্তু আদৌ আমি কিছু জানতাম না ফুপুর সাথে সে সম্পর্ক। পরে কথা বলতে বলতে আমার 2 দিন বলছে যে ইয়ানুরের নন্দের সাথে আমি কথা বলতেছি। আচ্ছা তুমি ইয়ানুরের ছেলে আনছো, নন্দের সাথে কি কথা বলা? যাক ঠিক আছে বলতেছে বলো। কিন্তু ওই মেয়েটা এতই খারাপ, ওর বিয়ার আগে ওরে 60টা ছেলে তুলে নিয়ে 3 দিন পর বাড়িতে ফেরত দিয়ে গেছে। এটা আমি পরে ওই আমার নন্দের মুখ থেকেই শুনছি।
যখন যে আমার হাজব্যান্ডের সাথে এই সম্পর্ক চলছে ও জানতো, জানার পর ও বলছে যে ভাবি এরকম এরকম আমি কি করব এখন। পরে আমার আর একটা ওরই আপন বোন ইয়ানুরের আপন ভাইরে এমনই ফুসলাইয়া ওই ঢাকার থেকে পটুয়াখালী নেওয়াইয়া ও জায়গায় বোর্ডিংয়ে কয়দিন থাইকে 8,000 টাকা ছেড়ি ওই ছেলের কাছ থেকে খাইছে। খাওয়ার পর ওই আমার হাজব্যান্ড আবার ওই বাসায় গেছে, যাওয়ার পর বলে কি ভাবি এই না ইয়ানুরের ননদের সাথে কথা বলবা। পরে কয় কি কোন ননদ, নাম বলছে খাদিজা। পরে কয় খানকির সাথে আমি কোনো কথা বলবো না, ও তোর বাইরে নিয়ে এই করছে আর ওর কাছ থেকে তুই দূরে যা। ব্যাস আমার হাজব্যান্ডের মানে এই কথা বলছে রাগ হয়ে গেছে। হ্যাঁ তুই ওর পিছনে ঘোরস কর, কী আছে কর, অনেক টাকা পয়সা আছে, জায়গা আছে, জমি আছে, বাড়িতে বিল্ডিং করা ঘর আছে, কী হয়েছে তুমি এরকম কথা বলো কিসের জন্য, এই করে রাগ হয়ে গেছে। পরে আমার ফোন দিয়ে বলে রুমা তোর জামাই যে ওই মেয়ের সাথে কথা বলে তোর সংসার কিন্তু পড়বে, ও কিন্তু আমার সংসার পড়ছিল, আমি কিন্তু অনেক কষ্ট করে তোর মনির ভাইরে আমার কাছে আনছি, ঠিক আছে। যাই হোক আমি এই বাসায় এসে পরে আমাকে কি তুমি কী লেগে ওর সাথে এত কথা বলো, কেন কথা বলো, বলার পর কী হয়েছে কথা বলতে কী আমি কি ওর বিয়ে করুম, হ্যাঁ বিয়ে করুম, তোর পর তুই দেখ ই আর কি ফাজিল গেছে। তারপর আমার ভাইয়ের বউ আসছে দেশে গনে আসার পর এই বাসায় আসছে, আমরা বেড়াইতে আসছি। পরে আমার মারই মেমোরি খুলে রাখছে ওই জালনার সাইডে, খুলে রাখার পর ওই মেমোরি ও নিয়ে যাই ওর ফোনে বইরা আমার সাথে কথা বলছে, আমার আব্বুর সাথে কথা বলছে, আম্মুর সাথে কথা বলছে, ওই সব কথা রেকর্ডিং করছে। করার পর ওই মেমোরি ওই মেয়ের কাছে দিয়ে দেওয়ার পর আমি ওই যে ফোনে অনেক কাহিনী ভাই, এটা বললে আপনার সারা দিনে শেষ হবে না, অনেক কাহিনী। ওর আব্বুর কাছ থেকে যেই আমি নাম্বারটা নিয়েছি, যেই শুনছি যে ওই আমার হাজব্যান্ড ওই মেয়ের সাথে কথা বলে, কী বলে আমি মেয়ের নাম্বার নিয়ে কথা বলবো। কথা বলার পর আমি আর কথা বলে আমি একবারে বললাম কি আব্বু দেখেন এই নাম্বারটাই ও এত কথা বলে, আমার ভালো লাগতেছে না। পরে কয় কি তুই চিলাচিলি করিস না, নাম্বারটা দিয়ে আমার আব্বার নতুন একটা সিম দিয়া কথা বলছে, সেই সিমের নাম্বার আমিও জানি না আদৌ, আর আমার হাজব্যান্ডও জানি না। মারা তার কথা বলেছে, একরূপী কথা বলছে যে হ্যালো এটা কোন জায়গা, বলছে এটা পটুয়াখালী, আপনি কোথাতে বলছেন, কারে চান, আমার আম্মুরে বলছে মেয়ে। পরে বলছে যে আমি আমার মেয়ে সাবিনের চাই, মানে একটু নাম্বারটা ছেলের না মেয়ের একটু ট্রাই করার জন্য। পরে কাইটে দেওয়ার পর ওই মেয়ে মানে আমার আম্মুর কণ্ঠ চিনে লাইছে যে এটা আমার শাশুড়ির কণ্ঠ, বুঝাই দিয়েছে। চিনে যেয়ে ফোন দিয়ে কয় কি তোমার শাশুড়ি আমার নাম্বারে কল দিয়ে কয় এই আমার ফোনে যাতে গালাগালি, হ্যাঁ তুই আমার ফোন থেকে নাম্বার নিচ্ছ, তাই কী করবি, আমি ওরে বিয়ে করবো, আলে সংসার করবো, তোর আর খাওয়ান পরন দিন না, এই করতে করতে ঝগড়া কাজে বাজাইয়া মানে অলরেডি সে সময় আমার 2 মাসের রুম ভাড়া বাঁচছে। হ্যাঁ কিসের জন্য টাকা দেয় না, আমি চাকরির জন্য টাকা দিতে এসে এক জায়গায় একটু কষ্ট হইবে, আর আমরা এটা অনেক জায়গায় অনেক দিন আসে দেখা মানে কেউ কিছু চাপ দেয় না, দিতেই পারবে এরকম করতে করতেও পুরো ঝগড়া বাজাইয়া এই চইলে তো গেলই গেল। ঈদের ভিতরে আমি আমার সন্তানের জন্য কান্দন নিয়েছি যে ওরে কিছু টাকা দাও, আমি একটু কাপড় চোপড় ওরে কিনে দিই। রোজার ভিতরে আমার ছেলে কী পছন্দ করে আমি জানি, আমি একটু কিনে দিই, কয় 1 টাকাও দেবো না, সন্তান আমার দিয়ে দিই। তাই কিসের জন্য আমি ওরে দিয়ে দেবো, আমি যদি ভিক্ষা করে রাখি আমি তো ওরে দেবো না। তো আপনার স্বামী কত বছর ধরে আপনাকে ছেড়ে চলে গেছে? এই 2 বছর চলে। তারপরে আপনারা কোনো মামলা মোকদ্দমা করেন নাই? হ্যাঁ 2 বছর, 1 বছর আমি দেখছি, 1 বছরে ওর মানে যত আত্মীয় স্বজন আছে সবাইরে জানাইছি। ওর বড় ভাই থাকে আপনার এই যে মিরপুরে থাকে, ও জায়গায় আমি গেছি। ওই মেয়ের কারণে আমার একদিন মায়েরা বাথরুমের ভিতরে ফালাই রেখে গেছে। পরে আমি ওই পরে বৃহস্পতিবার রাত্রে মারছে, আমি শুক্রবার দিন আমার বাসুরের কাছে গেছি। যাওয়ার পর আর ওই যে এই যে আমি বললাম না যে মনির, ওই মনিরের সাথে ওই মেয়ে শেয়ার করছে আমার মরামার কিরা বসিরের সাথে আমার বিয়ে হয়ে গেছে। তাহলে যে মরামার কিরা দেয় তাহলে এই জায়গায় তো একটা মিথ্যা কথা না। আচ্ছা আপনার স্বামীর পক্ষ থেকে কি কোনো যৌতুকের আবেদন ছিল? হ্যাঁ মানে প্রথমে যে চাকরির জন্য আমি 3 লাখ টাকা দিয়েছি, আরও 5 লাখ টাকা চাইছে। মানে এটা চাপ, যদি আমি 5 লাখ টাকা না দিতে পারি তার যাইতে সুবিধা হবে, যে তুই আমার টাকা দিতে পারস না, ও আমার টাকা দেবে, তুই খার মানে হাতে তুরি বাজাই খারার উপরে আমার 30 লাখ টাকা দেবে। এর ভিতরে আমার খাওয়ান করক না দিয়া ও 21শে ফেব্রুয়ারিতে বন্ধ পাইছে। সে সময় ওই মেয়ের বাসায় 7 দিন থাইকেছে। 7 দিন থাকনে বাড়ির মানুষ ওর গোসর মানে অবস্থা দেখা মানে খোঁজ পাইতেছে না যে ছেলেটা কে অবস্থা কে। পরে আমরা ওই মেয়ের বাড়িতে আমার গেছি ভাইয়া, যাওয়ার পর ওই জায়গায় মেম্বার চেয়ারম্যানে জানাইছি। মেম্বার চেয়ারম্যান জানার পর ওদের মারছে মেম্বারে, মারার পর যে বলছে তুই আর এই মেয়ের সাথে ছেলের সাথে যোগাযোগ করবি না, কিন্তু কি তারা ঢাকায় এসে যোগাযোগ করে। এখন আমার বলতেছে বাবারে তুমি যদি মামলা করো সাক্ষীর দরকার হলে আমরা দিতে পারবো, কিন্তু আমরা আর কিছু পারতেছি না, তোমার জামাই ঠিক নেই। আচ্ছা তো এখন কি আপনার ডিভোর্সটা হয়েছে নাকি? এখনো ডিভোর্স হয় না, কিন্তু ও চাইতেছে যাতে আমি ওরে দিয়ে আসি, আর ও আমার নামে এতই দূর মানে কথা বলতেছে যাতে আমি যদি দিয়ে আসি তাহলে সুযোগ সুবিধা হবে, যে ও অন্য ছেলের সাথে রিলেশন, এই জন্য আমার সাইডে চলে গেছে। মানে ও ওটা সব জায়গায় বলছে, কিন্তু আমি তো আমার আব্বার মার কাছে কোনো বাপ মা কি চায় মেয়েটা খারাপ পথে চলুক। আমার আব্বা আমার নিজের সঙ্গে করে অফিসে নিয়ে যায়, আবার সঙ্গে করে অফিসে গনে বাসায় আনে। তো এখন আপনি কি কাজ করেন? এখন আমি গার্মেন্টসে চাকরি করি। তো কত টাকা বেতন পান? গার্মেন্টস আপনার 8,300 টাকা বেতন আমার। তো আপনার বর্তমানে সন্তান কয়টি? এই যে এক ছেলে। এক ছেলে? হ্যাঁ।
তো ওর নাম কি? ওর নাম ইমাম হাসান রিফাত। তো বাবা তুমি কি করো? আমি স্কুলে লেখাপড়া করি, কোন ক্লাসে? ক্লাস 3-তে। তোমার পড়ালেখা করতে কেমন লাগে? ভালো। ভালো লাগে। তো তুমি ভালো আছো এখন? হ্যাঁ। তোমার কি আম্মুর কাছে ভালো লাগে তোমার? হ্যাঁ। আচ্ছা, তো তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন যে আমি মায়ের নিয়ে বাঁচবো, বড় হয়ে মাকে দেখ, দেখবো, ভালো লেখাপড়া করে, মানে স্বপ্নের তো শেষ চাকরি নাই। করে মাকে খাওয়াবো, এই। এই স্বপ্ন নাকি? তো তোমার মা তো তোমার জন্য এখন অনেক কষ্ট করছে, তো বড় হলে তুমি তোমার মার পাশে দাঁড়াবে নাকি? হ্যাঁ। সেই পরিকল্পনাই আছে তোমার। তো আপা, এই তো আপনি বললেন আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেল, ঠিক আছে, তারপরে কি ঘটলো? তারপর ওই যে 1 বছর ধরে আমি আমার শ্বশুরে, শাশুড়িরে, ভাসুরে সবাইরে জানাইছি যে দেখিনি কোনো মামলার ভিতরে আমরা যাইতে চাই না, আত্মীয়র ভিতরে এটি ঝামেলা করতে চাই না, দেখিনি কি হয়েছে। যেহেতু যে চলেই গেছে 3-4 মাসের রুম ভাড়া, তারপর আরও টাকা আইনা দিয়েছি, আমি ঋণী আছি, কী করবো, ওরা সাথে থাকলে তো আমার মানে বাসা থেকে বের করে দিব। তাহলে আমি ওইটা না করে আমি মার কাছে, মানে পাশাপাশি এই জায়গায় না আর এক পাশের বাসায় ছিলাম, পরে আমি ওই জায়গায় মা তাহলে আমি চাকরিতে ঢুকি, দেখিনি ও আসুক। আমার আব্বা ডাইকে বলছে, রে বাবা ওই চাকরিতে ঢোকার পর ও একবার আসছিল, ওরে আমি আনতে গেছি রে ভাই, অনেক কাহিনী। এই হুমায়ুন রোডে আনতে গেছি না, ও রাত্রে 1টা বাজে আমার আর আমার ছেলের রাস্তায় রাস্তায় ঘুরেছে, আমার মায়ের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে। ঘুরানোর পর আমি নিয়েছি, পরে মেয়ে বিষ খেয়েছে। যে তুমি রুমার সাথে গেছো কেন? আমি বিষ খেয়ে, রয়েছে মহিলার বোনে ফোন করছে, ভাইয়া আপনি রুমার সাথে গেছেন, আপা বিষ খেয়েছে, আপনি চালু করে আসেন। পরে বলতেছে, হ্যাঁ তোর আপার বল, আমি আসতেছি। এই বলে মানে গাড়ির থেকে নামে আর আমি টাইনে ধরি, গাড়ির থেকে নামে আর আমি টাইনে ধরি। এরকম করতে করতে রাতে 1টা বাজে আইনে একটু কোনো মতে শুয়েছে, সকালবেলা উঠতে আমার কাছে, হ্যাঁ ভালো ঠিক আছে, তুমি চিন্তা করো না, ওরে আমি ফিরেই দিই, মনে কিছু চিন্তা করো না, আমি অফিসে যাই, আমার কাছে টাকা নেই, আমার 100 টাকা দেবা। আমি পাশের বাসা থেকে 100 টাকা ধার করে এনে দিয়েছি। যাইয়ে সেই মেয়ে তার বাসায় যাইয়ে তারা শুয়ে রয়েছে, ফোন দিই, অন্য ছেলেরা তার ফোন ধরায়। তো এরপরে আপনার স্বামী আর আসে নাই? না, এই পর্যন্ত আর আসে নাই। তারপরে পাশাপাশি তো গ্রাম বললাম, এক গরু দিয়ে কোরবানি দিয়েছে, আর আমি মানুষের বাসায় কোরবানি খেয়েছি আমার ছেলেরে নিয়ে। বাড়ি গেছি যে দেখিনি, আমাদের নেয়নি, কিন্তু না, ওর বাপ মাও নেন। আসলে কি জানেন, ওর বাপ মা হয়েছে লুবি, আর ওর ফ্যামিলিটা এরকমের। হ্যাঁ বলতে পারেন যে এই ফ্যামিলি দেখে আপনি কীভাবে গেছেন। আমার বিয়ের পর হয়েছে, আমার বড় ভাসুরে 2টা বাচ্চার মায়েরে বিয়ে করছে, মেয়েরা আমার মতন বড় বড়। আমার মেজো ভাসুরে বিয়ে করছে 3 বাচ্চার মায়েরে, আর ও করছে 3 বাচ্চার মায়েরে। কিন্তু আমার ফ্যামিলি ভালো দেখে ওর বাড়িতে আমি রইনি। আর ওই বড় ভাসুরে যে বিয়ে করছে তার আবার রেসেলাকে, সে 2 বউরই দেখতে আছে, একটা মেয়ে আছে, তারপর আবার 2 মেয়ের মায়ের বিয়ে করছে, কিন্তু সে 2 জনেরই দেখতেছে। মেজো ভাসুরেও 2 জনেরই দেখতেছে, কিন্তু ও পারে না 2 জনের দেখতে। উনি কি কাজ করে আসলে? আমার হাজব্যান্ডে এই প্রাইভেট কার চালায়। প্রাইভেট কাজ চালায়। তো উনি তো আসলে অল্প বেতন পায়, সেজন্য আসলে না অল্প বেতন নাকি, তারপর আপনার 15,000 টাকা বেতন, আর গাড়ি আমি জানি না ও কত টাকা বেতন পাইতো, প্রত্যেক মাসে 20 থেকে 25,000 টাকা আসতো। মানে ভালো একটা ইনকামের ব্যবস্থা ছিল। তারপর 2টি সংসার চালাতে পারছিলেন না? হ্যাঁ, আমি তো 2টা সংসার চালাইতে বলি না, আমি ঠিক আছে তোমার আমার ভালো লাগে না, তুমি বিয়ে করছো করো, ওরে নিয়ে থাকো, কিন্তু তুমি যে জায়গায় আমার 15-20,000 টাকাই আমার দিতা, ওই জায়গা থেকে তুমি আমার 5,000 টাকা দাও, কিন্তু সেটাও দিচ্ছে না। তো এখন আপনার সমস্যা কি হচ্ছে? এখন আমার সমস্যাটা, আমি ওর নামে মামলা দিছি, জানি তো মামলা চালাইতে কত টাকা খরচা এই। আর দ্বিতীয় কথা হয়েছে আপনার ওই ওভারটাইম একটু হইলে একটু টাকা আসে, কিন্তু ওই টাকাটা তো আমার এদিক ওদিকে চলে যায়। দ্বিতীয় কথা হয়েছে এখন আমার 5টায় ছুটিয়ে কোনো ওভারটাইম নাই, আমার স্কুলে আমার সন্তানকে চালাবো, বাসা ভাড়া দেবো, না আমি মামলা চালাবো বলেন। আর টাকা না হইলে কিন্তু আমার পাশে কেউই নাই। টাকা থাকলে আমার একটা উকিলের যদি আমি কিছু টাকা বেশি দিতে পারি, আমার উকিল আমার মতোই কথা বলবে, আর ওদের টাকা আছে। আমার বড় ভাসুরে ভালো বিজনেসম্যান, আর ওই চাকরি করে, মেজো ভাসুরেও আছে, তারপর আপনার শ্বশুরের বাড়ি ভালোই আছে, কিন্তু ওরা এরকমেরই লোভী, ওরা অনেক লোভী। আজকাল যদি আপনি 20,000 টাকা দিয়ে বলেন যে আপনার মেয়ের আমি চাই, ওরা দিতে বাধ্য, ওরা এতটাই লোভী। তো এখন আমাদের দর্শকদেরকে আপনার কি বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে আমার এইটাই বলা যে আমি আর একটা প্রতিবেদন করছি, অনেকে নানান কথা বলে, কিন্তু ভাই আমি বিয়ে শাদী কোনো দিনও বসবো না। দোয়া করেন যাতে আমার আর কোনো দ্বিতীয় ঘর সংসার না পাতা লাগে। আমি এই আমার সন্তানটারে নিয়ে সারা জীবন বাচ্চা থাকতে চাই। আর যদি কোনো ভাইয়ের কাছ থেকে যদি আমি একটু সাহায্য পাই, আমি গার্মেন্টসের চাকরি ছাইড়ে দিয়ে আমি দেশের বাড়িতে একটা নিজের দোকান নিয়ে, নিজে একটা কাপড়ের দোকান নিয়ে, একটা সেলাই মেশিন নিয়ে আমি যাতে বসে আমি আমার সন্তানটার মানুষ করতে চাই। আমার স্বামী গেছে, আমি যদি ওরে ফালাই থেকে একটা সুখের আশায় যাই। হ্যাঁ, অনেক ছেলেরাই আছে কোটিপতি, কিন্তু তাদের বউ নাই, বউ মারা গেছে। আমি ওরকম, আমি পারতাম, কিন্তু আমার এই ছেলে কার মুখের দিক তাকাবে?
অনেকেই বলে যে তোরা যে এই গ্যাঞ্জামটা শুরু করছস, বসির তো ঠিকই বিয়ে করে সুখে আছে, তুইও সুখ করতে যাবি, কিন্তু এই ছেলেটা কার মুখের দিক তাকাবে। আমি উত্তর দিছি যে আমি মেয়ে বেশ বাচ্চা থাকলে দেখতে পারবেন, সবাই তো আর একবারে মারা যাব না, কিন্তু আমি আমার সন্তানরা ছাড়া কোনো জায়গায় যাবো না, আর কিছু না, ডাল হোক আর নুন হোক আমি এই ওরে নিয়েই খাবো। কিন্তু আমি পারতেছি না, বিদেশে যা গেছে অনেক ভাইরে অনেক টাকা আছে, যদি আমার কিছু দিয়ে সাহায্য করে তাহলে ওরে আমি একটু ভালো লেখাপড়া করাইতে পারবো। আমার ছেলে যে স্কুলে পড়ে, ওর বন্ধু একটা ভালো একটা কিছু খাইলো আর আমি দিতে পারলাম না, ওর তো মনে কষ্ট, আমার বাবা যদি থাকতো তাহলে আমার দিত। এই হাতের যে সমস্যা, আমার এই হাতের স্কিন ডাক্তার দিতে গেলে অনেক টাকা খরচা লাগবে, কিন্তু সেটা আমি পারতাছি না, আমি বলতেছি যদি টাকা কিছু হয় ওরা আমি আগে সুস্থ করব, তারপর আমি যদি কোনো ভাই দিতে কোনো সহযোগিতা পাই একটু জমাইয়া আমি ওর জন্য ভবিষ্যৎ কিছু করে দিই। মানুষের মরণশীল, আমি যে অফিসে যাই আমি বলি যে আল্লাহ আমি কি আমার ছেলের মুখ দেখতে পারবো, কারণ দুই দিনই আমার গাড়িতে টাচ লাগছে, খালি এক চুল পরিমাণ আমার গায়ে লাগে নাই, তাহলে যদি আমি মারা যাই তাহলে আমার ছেলেটার কী হবে। আর যদি আমি কোনো বাইরে দিয়ে কোনো সাহায্য পাই, তাইলে আমার যদি কিছু থাকে, আমার আব্বা মা আছে, আমার আর একটা ভাই আছে, বলবে যে রুমা ওর সন্তানের জন্য রাইখে গেছে, ওরা আমরা দেখি। কিন্তু আমি যদি কিছু না রাইখে যাই তাহলে ওরা আমার সন্তানরা কীভাবে দেখবে। তো প্রিয় দর্শক, আপনার নাম্বারটা কি বলতে পারেন আপনি? আমার নাম্বারটা ওই ফোনেই আছে ভাই, আপনি ও জায়গা থেকে নিয়ে নেন। তো আমি নাম্বারটি বলে দিচ্ছি আপনাদেরকে, এটা হলো বিকাশ নাম্বার রুমাপার, +880130564851 এই নাম্বারটি রুমাপুর বাবার নাম্বার। তো রুমাপুর বাবাই ফোনটা ধরবে, দয়া করে কেউ অপ্রয়োজনে বা কোনো কুমতলবে ফোন দিবেন না। অনেকে আপনারা ফোন দিয়ে জানতে চান যে আসলে এই অসহায় মানুষরা বিয়ে করবে কিনা। ভাই, আমাদের এই প্রতিবেদনগুলো করার উদ্দেশ্য তো মানুষকে বিয়ে দেওয়ার উদ্দেশ্য না, আপনাদের একটু সাহায্য সহানুভূতি তারা যদি পায় সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রতিবেদনগুলো করা। তো রুমা আপু, আপনার কি বিয়ে শাদী করার আর কোনো ইচ্ছা আছে নাকি? আমার কোনো দিনও ইচ্ছা নাই, কোনো দিনও না, কোনোদিনও ইচ্ছা নাই না। আমার সংসার করার স্বাদ মিটে গেছে আল্লাহর রহমতে। আমার আল্লাহ এই হয়তো আমার এই কপালে ইয়ে থাকবে দেখে আমার সন্তানরা দেশে যাতে ওর মুখের দিক তাকাই আমি নিজেই ঠিক থাকতে পারি, আর কিছুর তো না। তাই জন্য আমি গেছে কিছু না, আমার যে শোনার চান আমি সারাদিন কষ্ট করে ওরে দেখে ওরে বুকে নিয়ে ঘুমাই, এতটুকু আমার শান্তি, আমার আর কিচ্ছু নাই। তো অনেকে তো আছে, অনেক যাদের হয়তো বউ একটু মারা গেছে বা কোনো সমস্যা হয়েছে, তারা হয়তো আপনার সন্তান সহ আপনাকে বিয়ে করে আপনার দায়িত্ব ভাই, নিতে চায়। আমি গার্মেন্টসে চাকরি করে আমার সামনে অনেক কিছুই ঘটে, এরকমের দেখে নেওয়ার পর 2-4-6 মাস তারপর বলে তোমার সন্তান তুমি কি করবা। তখন মেয়েটার কি দুর্গতি, হয়তো কোনো আত্মীয়স্বজনের সামনে মুখ দেখাইতে পারে না, না সন্তানরাও কাছে টেনে নিতে পারে না। আমি ভাই এই পথে কোনোদিনও যাইতে চাই না। যদি দয়া করে কেউ উপকার করতে ইচ্ছে করে বোন হিসাবে, যে না আমার আজকাল এত লাখ টাকা আছে, আমি 2 টাকা আমার বোনের দেই, তাইলে ভাই আমি আপনার সাথে কথা বলবো, যে ভাই আমার উপকার করবে যোগাযোগ করার চেষ্টা করার মনে রাখবো। আর আপনার জন্য আমি 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবো, কারণ আপনারা যদি 2 টাকা দিয়েছেন সেটা দিয়ে আমার সন্তানটা আমি লেখাপড়া করাইতে পারছি, মনে থাকবে আমার সারা জীবন। তো আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করছি। আর প্লিজ কেউ এই বিয়ের কথা না আমাকে না তো বলতে পারবেন, আমার বাবাকেও বললেন না, কারণ এই প্রতিবেদনটা করার আগে একজনে করছে, এমন কথা বলছে, আমি ফোন ইউজ করি না, কারণ খালি যে কী করবো অভাবের কারণে আজকের এই অবস্থা আমার নামতে হয়েছে। কিন্তু এটা আপনারা খারাপ কিছু মনে করবেন না, যদি আপনাদের মনে হয় যে না আমাদের এই আছে একটু দেই। গার্মেন্টসে কিন্তু অনেকেই চান্দা তোলে যে 2-4-5 টাকা 10 টাকা করে, কিন্তু আমি ওই রকমের করতে চাই না। আমি দূর যারা দেখো আছে তাদের, এই যে প্রবাসীরা আছে, আমার তো আত্মীয়স্বজন 2-1 জন প্রবাসীরা আছে, তারা তো বয়স কাটাই বিয়ে করছে, যেই আমাকে দেখছে আমার ফোন নাম্বার পাইছে, সেই তাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, কিন্তু মিথ্যা। কিন্তু তারা চাইতেছে কি যে আমি তাদের সাথে একটু, তারা যে খারাপ ইঙ্গিতে কথা বলতেছে আমি তাদের সাথে কথায় শেয়ার করি, মানে কথায় কথা বলি, তাইলে তারা আমার লাখ টাকা দেবে। আমি ওই টাকা না, আমি বোন হিসেবে চাই, ভাই হিসেবে চাই, কিংবা কেউর মেয়ে হিসেবে চাই, আর কিছু না। আমার তো অনেক প্রবাসী বোনেরাও তো আছে, অনেকে সাহায্য করতে চায়, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাই বোনেরা বলতেছে যে তারাও কিন্তু আমার কিন্তু অনেকে বলছে বিদেশ যাবেন, কিন্তু তারা তো ওরকমের পেটের দায় সন্তানের সুখের জন্য বিদেশ গেছে, তাদেরও তো অনেক কষ্ট হইতেছে। কিন্তু তারপর যদি মনে হয় যে না আমার এই বোনটা বিদেশ আসতে পারে না, এই বাংলাদেশে থেকে তার সন্তানরা সে করতেছে, তাইলে দেই, আমি কিছু দিই। দোয়া করে সেই বোনেরাও যেন ভালো থাকে, আর যে ভাইরা আমার সাহায্য করবে তারাও যেন সুস্থ থাকে, ভালো থাকে, সাবধানে চলাফেরা করে। তো আপনি কি নামাজ পড়েন 5 ওয়াক্ত? হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দোয়া করেন যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি।
এই জন্যই তো আমি আর আমার বিনিময়ে আমি যে আছে যে অনেকে কথা বলে তার বিনিময়ে আমি দুইটা খারাপ কথা বললাম না, আপনারা আমার সাহায্য করবেন, তার বিনিময়ে আমি কি দিতে পারি, আপনাদের জন্য দোয়া করতে পারি। কেউ আমার বলছে যে আপনারা আমি 10,000 টাকা দেবো, আমি বলছি ভাই আপনি যদি আমার 10,000 টাকা দেন আমি ওই 1,000 টাকা দিয়ে মসজিদে আপনার নামে মিলাদ দেবো একটা, যাতে আমি একলা তো মোনাজাত ধরবো আর মসজিদে দিলে 10 জন আপনার জন্য দোয়া করবে। তো আপা আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আপনারা ভালো থাকেন।